আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম ফানি গল্প রিসোল্টের দ্য পর্ক কাটলেটস মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তাহলে ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন করব, বিশেষ করে কমেডি, অ্যাডভেঞ্চার এবং কার্টুন মুভি। তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করতে পারো। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম জিয়ং বায়াগ্গুর সাথে কথা বলতে থাকে এবং তার সাথে নিজের কষ্ট শেয়ার করে, কারণ বায়গ্গুর সাথেও কালকে তাই হবে যা তার সাথে আজকে হয়েছে। তো এরপরে সে খেয়াল করে সেখানে মদ রাখা, যেটি তার অনেক পছন্দের ছিল। তার তখন ডাক্তারের কথা মনে পড়ে যে তাকে এটা মানা করেছিল, কিন্তু সে একটু টেস্ট করবে ভেবে পুরোটাই খেয়ে নেয়। এরপর তো সে মাতাল হয়ে বায়গ্গুকে বলতে থাকে যে সে কেন সবার প্রেসারে এসে সার্জারি করাবে, তার নিজেরও তো ইচ্ছা আছে, তার এসব করা উচিত না। এরপরই দেখানো হয় পরদিন সকালে কমার্শিয়ালের লোকেরা চলে আসে আর তারা বায়গ্গুকে দেখতে চায়, কিন্তু দেখা যায় বায়গ্গুর ঘর থেকে বেরিয়ে আসে জিয়ং। এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে এখানে কি করছে আর বায়গ্গু বা কোথায় গেছে তা তারা বুঝতে পারে না। এরপর থেকে তো গ্রামের সবাই মিলে বায়গ্গুকে খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবেই কোথাও তাকে খুঁজে পায় না। তারা আশেপাশের গ্রামে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু বায়গ্গুকে তারা কোথাও পায় না। এর জন্য সবাই মিলে মিটিংয়ে বসে। জিয়ং বলে যে হয়তো সে বায়গ্গুকে ছেড়ে দিয়েছে বা সে হয়তো কিছু করেনি। তো এটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই, কারণ সে তো অনেক বেশি ড্রাম ছিল। তাদেরকে যে করেই হোক বায়গ্গুকে খুঁজতে হবে, কারণ দাদি চুরের জন্য বায়গ্গু ছেলের মতো ছিল। তার ছেলে মারা যাওয়ার আগে তার কাছে বায়গ্গুকে রেখে গিয়েছিল, তাই তাদেরকে বায়গ্গুকে খুঁজতে হবে। এরপরে জিয়ং ভাবে যে হয়তো বায়গ্গুর শত্রুই তাকে নিখোঁজ করেছে, কিন্তু বায়গ্গুর শত্রু তো গ্রামের সবাই ছিল। এর জন্য তারা কাকে একে কাকে সন্দেহ করবে, তাই তারা এগুলো বাদ দিয়ে প্রথমে প্যামফ্লেট সব জায়গায় ছড়িয়ে দেয়। বায়গ্গুকে খোঁজার কথা ভাবে, কিন্তু কেউই বায়গ্গুর কোনো খবর দিতে পারে না। এরপরই দেখানো হয় সবাই বায়গ্গুকে খুঁজতে খুঁজতে তাদের এনার্জি শেষ করে ফেলে। এরপর সবাই তাদের রোজগার কাজে লেগে পড়ে। এর মধ্য দিয়েই লিমের টুইনেরও জন্ম হয়, আর জিয়ংয়েরও প্যারা আরও বেশি বেড়ে যায়। তখনই তাদের গ্রামের মিটিং থাকে। জিয়ং সেখানে আসে আর সবাইকে সিঙ্গিং কম্পিটিশনের কথা বলে। সেই সময় দিওক্স্যাম সেখানে তার সাথে এসব সিরিয়াস বিষয় নিয়ে মজা করতে থাকে। এতেই তো জিয়ংয়ের সাথে তার কথা কাটাকাটি হয়ে যায়। আর এটা করার পরেই জিয়ং যখন সবাইকে তাকে আবারও হেড বানানোর জন্য সাইন করতে বলে, তখন দিওক্স্যাম বলে যে তারা ইলেকশন চায়, অর্থাৎ সেও প্রার্থী হয়ে দাঁড়াবে। এবার এটা শুনে তো জিয়ং অনেক বেশি রেগে যায়, কিন্তু এটা তো তার হাতে নেই। এর জন্য তাকে দিওক্স্যামকে নিজের কম্পিটিটর হিসেবে মেনে নিতে হয়। আর এরপরই আসে স্পিচ দেওয়ার দিন। সেদিন প্রথমে দিয়ক তার স্পিচ দেয় এবং অনেক অনেক আশ্বাস পায় মানুষকে, কিন্তু সবাই তো জানতো যেই গ্রামে এগুলো করা কোনোভাবেই সম্ভব না। এর জন্য তাদের একটা স্পিচও খুশি হয় না। এরপরই জিয়ংয়ের টার্ন আসে। সে তো অনেক ভয়তে ভয়তে কিছু বলার পয়েন্ট রেডি করে আর স্টেজে ওঠে। আর যখনই সেই স্পিচ দিতে যাবে, তখনই দেখা যায় যে তার কাছে সেই কমার্শিয়াল কোম্পানি থেকে কল আসে এবং তাকে বলা হয় যে তারা বায়গ্গুর সে কমার্শিয়াল করতে চায়। তারা কি বায়গ্গুকে খুঁজে পেয়েছে? তো এটা জেনেই তো জিয়ংয়ের মাথায় আবারও একটা বুদ্ধি আসে। সে সবাইকে বলে যে তাদের ইয়ামের বিক্রির সমস্যা একমাত্র দূর করতে পারবে বায়গ্গুর কমার্শিয়াল, তাই তাদেরকে এখন যে কোনো মূল্যেই বায়গ্গুকে খুঁজে বের করতে হবে। এটা শুনেই তো দিয়ক চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে তাহলে যে আগে বায়গ্গুকে খুঁজে বের করবে সেই হবে এই গ্রামের হেড। জিয়ংও তো তার এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। আর এরপর থেকেই দেখা যায় দুই পক্ষেরই বায়গ্গুকে খোঁজার কাজ শুরু হয়ে যায়। তারা চারিদিকে তন্নচান্ন করে খুঁজতে থাকে। এখন এটাই দেখার পালা কে হবে গ্রামের হেড। তো এরপরে আমাদেরকে জিয়ংকে দেখানো হয়। সে তো বায়গ্গুর বাসার মধ্যে ঢুকে তার সাইকোলজি বোঝার চেষ্টা করছিল। সে বোঝার চেষ্টা করে যে বায়গ্গু আসলে কখন কি ভেবে কোন দিকে যেতে পারে। তখনই সেখানে একই কাজ করতে থাকে দিওক্স্যাম। সেও বায়গ্গুর ফিঙ্গারপ্রিন্ট খোঁজার জন্য সেখানে চলে আসে, কিন্তু কুকুরের কি আর ফিঙ্গারপ্রিন্ট হয়? এইসব নিয়েই তো তাদের একসাথে সেখানে দেখা হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। তারা দুজনেই তো একে অপরকে উল্টোপাল্টা কথা বলতেই থাকে। তাদের দুজনেরই এখন আর একজন আরেকজনকে সহ্য করতে পারছিল না। যাক, তো এরপরই দেখানো হয় জিয়ং আর দিওক্স্যাম আর বাকি সবাই মিলে একসাথে এক জায়গায় একত্রিত হয়। সবার একটাই আগ্রহ যে বাঘকে খোঁজার কাজ কত দূরে গেল। তখন তারা দুজনেই জানায় যে তারা কোনো ক্লুই এখন পর্যন্ত পায়নি। তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে জাং আসে আর সবাইকে বলে যে তার কুকুরের বাচ্চা হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই বাঘ্য আশেপাশেই আছে, কারণ বাঘ্য ছাড়া তো এ কাজ আর অন্য কেউ করতে পারে না। সেই তার কুকুরকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। এটা জেনেই তো জিয়ং আর দিয়ক দুজনেই বলে ওঠে যে বাঘ্যকে কোনো কিছু লোভ দিয়ে তাদের কাছে আনতে হবে। আর সেই জিনিসটি হলো পর্ক কাটলেট, যা সে অনেক বেশি পছন্দ করে।
এরা শুনে তো দুজন দৌড় দিয়ে পর্ক কাটলেট খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তারা আশেপাশে সব দোকানে খুঁজতে থাকে, তবে কোথাও পর্ক কাটলেট খুঁজে পায় না। এতে তো তারা বেশ চিন্তিত হয়ে যায়। তো এরপরই তারা এই পর্ক কাটলেট খুঁজতে সোজা চলে যায় শহরে। আর সেখানে গিয়ে একটা শপে তারা দুজনে একই সময়ে পর্ক কাটলেট পেয়ে যায়। আর তাড়াতাড়ি করে বাসায় এসে খুব সুন্দর করে ম্যারিনেট করে এবং যত মজার করে পারা যায় তত মজার করে রান্না করে। কিন্তু তারা এত বেশি কাটলেট বানিয়ে ফেলে যে গ্রামের বাকি সবাই তো সেই কাটলেটের গন্ধে বিরক্ত হয়ে যায়। তারা তাদের এত কম্পিটিশন দেখে তো কোনোভাবে এগুলো থামানোর কথা ভাবে, কারণ এগুলো আর নেওয়া যাচ্ছে না। তো সবার আগে এই চিন্তা আসে নুনার মাথায়। আর যেহেতু তার হাজব্যান্ডের সাথে জিয়ং আর দিক্সিয়ামের অনেক ভালো সম্পর্ক, এজন্য সে তাকে তাদের দুজনের সাথে ব্যাপারে কথা বলতে বলে, যদি কোনোভাবে তাদেরকে থামানো যায়। সে প্রথমে বলে যে গ্রামের বিষয়ে তার এভাবে হস্তক্ষেপ করা উচিত না, কিন্তু নুনার কথা তো সে কখনো ফেলতেও পারে না। এর জন্য সে তখনই তার সাথে দেখা করার জন্য দুজনকে ডেকে পাঠায়। তো এরা দুজনই তো দুজনকে দেখে প্রথমে কথাই বলতে চায় না, কিন্তু ডাক্তার তাদেরকে বুঝিয়ে বলে, সে তাদেরকে বলে যে তারা একে অপরের বন্ধু, তাও আবার অনেক বছর ধরে। তাই তাদের শুধুমাত্র হেড হওয়া নিয়ে আর বায়গ্যকে খোঁজে নিয়ে নিজেদের এই সম্পর্কটা এভাবে শেষ করা উচিত না। আর দয়া করে তারা যেন পর্ক কাটলেট বানানো বন্ধ করে দেয়। সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। তখন তারা দুজনেও নিজেদের ভুল বুঝতে পারে আর সবকিছু আবারও আগের মতো ঠিকঠাক করে নেয়। এরপর তারা সবাই একসাথে মিলে ড্রিঙ্ক করে। তো যখন জিয়ং ডাক্তারের কাছে জানতে চায় যে তার সার্জারি তো অনেক দিন হলো, তো সে কি তার বউয়ের সাথে ইন্টিমেট হতে পারবে, ডাক্তার তাকে বলে হ্যাঁ সে পারবে। এটা শুনে তো জিয়ং অনেক বেশি খুশি হয়। এরপরে সে চলে যায় তার বাসায় আর লিমকে বলে যে তারা ফাইনালি ইন্টিমেট হতে পারবে। এরপরে তারা দুজনে খুব ভালো সময় স্পেন্ড করে। যাক, তো পরদিন সকালে বকচিয়ালকে দেখানো হয়। সে তার দাদি চুনের সাথে মিলে খাবার খাচ্ছিল, কিন্তু তখনই তার বায়াগুর কথা মনে পড়ে। তাই সে আর খাবার খায় না, আর তার খাবার হাতে নিয়ে বলে যে সে আর খাবার খাবে না, খাবার ফেলে দিবে। এটা বলেই সে চলে যায়। কিন্তু দেখা যায় সে খাবার ফেলে দেওয়ার বদলে সেটি নিয়ে সোজা স্টোর রুমে চলে যায়, আর সেখানেই আমরা বায়াগ্গুকে দেখতে পাই। তখনই আমাদের দেখানো হয় সেই কমার্শিয়ালের দিন। সেদিন বকশিয়ালের পেটে ব্যথা করলে সে বাথরুমে যায়, আর তখনই তার জন্য টিস্যু পেপার নিয়ে আসে বায়াগ্গু। এভাবে সে সেদিনই বায়াগ্গুকে খুঁজে পায়, কিন্তু এ ব্যাপারে কাউকে বলে না, কারণ কাউকে বললে তো সবাই এসে তাকে সার্জারি করাতে নিয়ে যাবে। এরপরই দেখানো হয় জিয়ংকে। সে আবারও পর্ক কাটলেট বানালে লিম তাকে সেগুলো বাইরে অন্য গ্রামের কারো কাছে দিয়ে আসতে বলে, কিন্তু কেউ তো তা নিতে চায় না। তখনই সে দেখে বকশিয়াল তার হাতে কাটলেট নিয়ে বাসার দিকে যাচ্ছে। এটা দেখে সে ভাবতে থাকে যে বকশিয়াল তো কাটলেট পছন্দ করে, তাই সে তাকে ওই কাটলেটগুলো দিবে। কিন্তু তখনই সে বকশিয়ালকে ডাকতে থাকলে সে তো শুনতে পায় না। এর জন্য জিয়ং তার বাসায় চলে যায়, আর সেখানে গিয়ে সে স্টোর রুমে কিছু আওয়াজ শুনতে পায়। আর তখনই দেখা যায় দরজা খুললে তার উপর এসে পড়ে বায়াগ্গু। তাকে দেখেই তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে সে পেয়ে গেছে। কিন্তু তখনই বকশিয়ালকে সেখানে আসতে দেখে সে বুঝে যায় যে বকশিয়ালই তাকে এতদিন ধরে লুকিয়ে রেখেছে। তো এরপরই সে আলাদা করে তার কাছে জানতে চায় যে সে এটা কেন করল। তখন বকশিয়াল বলে যে সে চায় না বায়াগ্গুর সার্জারি হোক, সে এত কষ্ট নিতে পারবে না, তারও তো একটা জীবন আছে। এগুলো শুনে জিয়ং কিছু একটা রিয়ালাইজ করে। এরপরই সে সবাইকে বায়াগ্গুর ব্যাপারে ভালোভাবে জানানোর জন্য সবার জন্য রান্না করে এবং সবাইকে কমিউনিটি রুমে ডাকে। সেখানে সবাই আসলে সে ২-৩ বার কথাটা বলার চেষ্টা করে, কিন্তু কেউ না কেউ তাকে অন্য কথা বলে বারবার বাধা দিতে থাকে। আর এরপর আবারও সে বলতে গেলে দেখা যায় লিমের তো বমি আসতে শুরু করে, তাই সে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। এটা দেখে তো এবার জিয়ংয়ের চিন্তা হয়। সে ভাবে যে লিম এমন কেন করছে, সে তো প্রেগনেন্ট হতে পারে না, কারণ জিয়ংয়ের তো সার্জারি হয়েছে, তাহলে প্রেগনেন্ট হওয়া তো অসম্ভব। লিমও বলে যে সে প্রেগনেন্ট না, এমনিতেই এমনটা হচ্ছে তার সাথে। কিন্তু এটা নিয়ে জিয়ংয়ের মনে সন্দেহ খানিকটা থেকেই যায়। তো এরপর যখন রাতের বেলা লিমের বমি পায়, তখন সে লিমকে প্রেগনেন্সি টেস্ট করাতে বলে। সে টেস্ট করতে থাকলে এদিকে জিয়ং ভাবতে থাকে যে তার পক্ষে তো আর বাবা হওয়া সম্ভব না, তাহলে এটা কার বাচ্চা? কিন্তু এই এলাকার বাকি দুজন পুরুষ হলো ডিক, শ্যাম আর ডাক্তার, আর তারা দুইজনও তো বাবা হতে সক্ষম না। তাহলে এটা কার বাচ্চা হতে পারে, নাকি বাচ্চা হবে না? সে এরকম বিভিন্ন ধরনের উদ্ভট চিন্তা করতে থাকে। ঠিক তখনই লিম চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে সে আবারও প্রেগনেন্ট হয়ে গেছে। এটা দেখে তো জিয়ং কিছুই বুঝতে পারে না। সে মনে করতে থাকে যে ডাক্তার হয়তো তার সার্জারি ঠিকমতো করেনি, তাই এই অবস্থা। এটা ভেবেই তো সে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যায় তার প্রশ্নের উত্তর খুঁজতে। তো সেখানে গিয়েই সে ডাক্তারের কাছে জানতে চায় যে সে তার অপারেশন কি ঠিক করে করেছিল, কোনো সমস্যা হয়নি তো? অপারেশন তো 100% সাকসেসফুল ছিল, তাই না? ডাক্তার বলে হ্যাঁ, সব কিছু তো ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা নেই।
কিন্তু সে এই কথা কেন জানতে চাচ্ছে? এটা শুনেই জিয়ং সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে সে তার ওয়াইফ অর্থাৎ লিমের ওপর সন্দেহ করতে থাকে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। তার তো আর কিচ্ছু ভালো লাগছিল না। তো পরদিন সকালেই দেখা যায় দি কিয়ম কোনোভাবেই সবকিছুর ব্যাপারে জেনে যায়। তাই সে দৌড়ে গিয়ে সবাইকে জানায় যে লিম তো আবারও প্রেগনেন্ট। আর এই কথা শুনে জিয়ং কোথাও পালিয়ে গেছে, কারণ সে তো বাবা হতে পারবে না। তাহলে এটা কীভাবে সম্ভব হতে পারে? এগুলো শুনে তো গ্রামের সবাইও অনেক অবাক হয়। আর এরপর পুরো গ্রামে এই ব্যাপারটা ছড়িয়ে যায়। এরপর তারা সবাই মিলে জিয়ংকে খুঁজতে থাকে। এদিকে লুকমুখে শুনে নুনাও এ ব্যাপারে জেনে যায়। তাই সে তার হাজব্যান্ডকে কল করে এরপর তাকে বলে যে সে জিয়ংয়ের কেমন অপারেশন করিয়েছে, তার ওয়াইফ তো প্রেগনেন্ট। ডাক্তার বলে যে সে যেন জিয়ংকে তার কাছে চেক আপের জন্য আসতে বলে, নাহলে তো সে এর কারণ বলতে পারছে না। সে তো অপারেশনটা ঠিকঠাক মতোই করেছিল, কিভাবে এসব হলো সেটা তো সে নিজেও বুঝতে পারছে না। তখনই আমাদের জিয়ংকে দেখানো হয়। সে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। সে তো একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। সব কিছু তার কাছে কষ্টের মনে হচ্ছিল। আর এরপরই সে ভোরবেলা অনেক ড্রিঙ্ক করতে থাকে। তাকে দেখে সবাই বলতে থাকে যে তার বউ তাকে চিট করেছে নাকি, যে সে এমন করছে। কেউ এগুলো বললে তো জিয়ং অনেক বেশি রেগে যায় আর তাদেরকে আচ্ছা মতো কথা শোনায়। তো তখন এদিকে লিম তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর এরপর তার সামনে বসে বলে যে তারা তো কত বছর ধরে সংসার করে, এখনও সে তাকে বিশ্বাস করতে পারল না। সে কেন তাকে চিট করে না? সে তো জিয়ংকেই ভালোবাসে। জিয়ং তখন তাকে বলে যে তার ভুল হয়ে গেছে, তার এরকম করা উচিত হয়নি। কিন্তু সে তো এমন হওয়ার কারণটা বুঝতে পারছে না। অপারেশন করার পরও সে প্রেগনেন্ট কিভাবে হয়ে গেল? লিম তখন বলে যে ডাক্তার তাকে এই বিষয়ে কথা বলার জন্য তার সাথে দেখা করতে বলেছে, তাই সে যেন ডাক্তারের কাছে যায়। তো এরপরে সে ডাক্তারের সাথে দেখা করে এবং তার সব চেক আপের পর বলে যে আসলে অপারেশনের পরও তার মধ্যে বাবা হওয়ার কিছু ক্ষমতা ছিল, তার 6 মাসের মধ্যেই চলে যেত। কিন্তু সে তো তার আগেই তার স্ত্রীর সাথে ইন্টিমেট হয়েছে, এর জন্য তারা আবারও প্রেগনেন্ট হয়ে গেছে। কিন্তু নুনার হাজব্যান্ড তো হয়তো এই ব্যাপারটা তখন বুঝতে পারেনি, তাই সে তার ওয়াইফের সাথে ইন্টিমেট হওয়ার পারমিশন দিয়ে দিয়েছিল। এটা শুনে তো লিম অনেক বেশি কাঁদতে থাকে। কিন্তু জিয়ং তার কাছে ক্ষমা চেয়েছে, তাকে এই করে এবং বোঝায় যে এটাই তো তাদের শেষ বাচ্চা, এরপর আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, গ্রামে ফিরে এসে তারা গ্রামের সবাইকে সবকিছু জানায়, কারণ তাদের না জানালেও তারা তো জেনেই যাবে। তো তারা তাদের জন্য খুশি হয়, কিন্তু কি আর বলবে বুঝতে পারে না, কারণ পরপর এতগুলো বাচ্চা। তো তারা কথা বলতে থাকে, তখনই পাশ থেকে বকছিয়াল তার সাথে করে বাগুর জন্য পোর্ক কাটলেট নিয়ে যেতে থাকে। কিন্তু তাকে দেখে তার কাছে তার দাদি চুন আসে আর সে কাটলেটের প্যাকেট লুকিয়ে ফেলে। দাদি তখন তাকে তার সাথে থাকতে বলে। বকচিয়াল বলে যে তার পেটে ব্যথা করছে, এটা বলে বাহানা করে সে বাসায় চলে যায়। এরপরই বায়োগ্রোকে খেতে দেয়। কিন্তু তখন সে বলতে থাকে যে সে তার দাদি চুনের সাথে আর মিথ্যা বলতে পারছে না। এদিকে জিয়ংকে দেখানো হয় সে তার ছেলেদের ডেকে ভালোভাবে রান্না করে জানায় যে তাদের মা আবারও প্রেগনেন্ট। এটা শুনে তো ছেলেগুলো খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারা বলে যে এত বাচ্চা দিয়ে তারা করবেটা কি? তখন জিয়ং তাদের কোনোভাবে লোভ দেয় আর বলে যে তাদেরকে তাদের ছোট টুইন 2 ভাইয়ের খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে চলতে হবে। তো বাচ্চাগুলো তখন রাজি হয়ে যায়। পরদিনই দাদি চুনকে দেখানো হয় সে তার চুল কালার করে। এরপরেই সে বকচিয়ালকে বলে যে বেঁচে যাওয়া হেয়ার ডাই ফেলে দিতে। কিন্তু হেয়ার ডাই দেখে চিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে। এরপরে দেখানো হয় দাদিচুন শহরে যাচ্ছিল। তখনই সে বকচিয়ালকে ডিয়াক্স্যামের সাথে যেতে বলে, কারণ ডিয়াক্স্যাম আজ তারই স্কুলের দিকে যাবে, তাহলে তাকে বাসের জন্য অপেক্ষাও করতে হবে না। এটা বলেই সে চলে যায়। এদিকে জিয়ং আর লিম আজকে আল্ট্রাসাউন্ডও করতে যাচ্ছিল। আজকে তারা বাচ্চার জেন্ডার জানতে পারবে। তখনই সেখানে জিয়ং ডিয়াক্স্যামকে তার বাইক নিয়ে যেতে দেখলে তাকে ডাক দেয় এবং বলে যে সে কোথায় যাচ্ছে। ডিএক্সএম বলে সে দাদি চুনের কথায় বকচিয়ালকে স্কুলে দিয়ে আসার জন্য পিক করতে যাচ্ছে। এটা শুনে তো তার বায়গ্যুর কথা মনে পড়ে। আসলে যেদিন সে বায়গ্যুকে খুঁজে পেয়েছিল তখন তার সাথে বকচিয়ালের চুক্তি হয়েছিল যে বায়গ্যুকে যে বকচিয়াল তারা ওখানে লুকিয়ে রেখেছে এটা তারা ডিএক্সএমের দিকে লুকিয়ে রাখবে না, না হলে সে এটাকে পুঁজি বানিয়ে ইলেকশনে জিতে হেড হয়ে যাবে। বকচিয়ালও তার কথায় রাজি হয়ে যায়। তো এই কথা মনে করে জিয়ং তাড়াতাড়ি করে তার বউকে গাড়িতে নিয়েই বকচিয়ালের কাছে আগে পৌঁছে যায় এবং তাকে ইশারায় জানিয়ে যায় যে সে যেন আজ বাসে করে চলে যায় আর বায়গ্যুকে সামলে রাখে। বকচিয়ালও তার কথা বুঝতে পারে আর তাকে আশ্বাস দেয় যে সে সবকিছু সামলে নিবে। এরপর সে তার দাদির সেই হেয়ার ডাই নিয়ে বায়গ্যুর গায়ে লাগায় এবং তাকে সাদা কুকুর থেকে কালো কুকুর বানিয়ে দেয়, যাতে কেউ তাকে চিনতে না পারে। এদিকে দেখানো হয় জিয়ং লিমকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে গিয়ে তো সে চিন্তা করতে থাকে যে এবার তার কি বাচ্চা হবে। তখনই লিম চিৎকার করে ওঠে। জিয়ং তো ভয়তে তাড়াতাড়ি সেখানে যায় আর তখনই সে জানতে পারে যে ফাইনালি এবার তার মেয়ে হবে। আর এজন্যই লিম খুশিতে চিৎকার করেছিল।
তারা দুজন তো অনেক বেশি খুশি হয়, তাদের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। আর এই খুশিতে তারা গ্রামের সবাইকে নিয়ে মহাভোজের আয়োজন করে। সবাই সেখানে তাদের জন্য অনেক খুশি ছিল, আর সবাই মিলে রান্না বান্নাও করছিল। তখনই ডিএক্সএম রান্নার জন্য এক্সট্রা কার্ড খোঁজে। সেই সময় দাদিজুন তাকে বলে যে কার্ডগুলো তার বাসার স্টোরে আছে। ডিএক্সএম তখন সেখানেই যেতে থাকে। এদিকে জিয়ং এসে যখন এই কথা শুনে, তখন সে আর কিচ্ছু ভাবে না। সে সোজা বক্সিয়ালকে বিপদের কথা বলে তাকে নিয়ে সেখানে চলে যায়। কিন্তু এদিকে ডিক্সেম সেখানে বায়াগ্যকে পেয়ে যায়, কিন্তু প্রথমে সে তাকে চিনতে পারে না। এরপর যখন সে তার নাম ধরে ডাকে, তখন বায়াগ্য লেজ নাড়লে ডিক্সেম বুঝে যায় যে এটি বায়াগ্য, আর এটা বুঝতে পেরে সে চিৎকার করে বলতে থাকে পেয়ে গেছে, সে পেয়ে গেছে। তো তার চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে, কিন্তু দেখে কুকুরটি বায়াগ্যর মতো দেখতে না। আর তাছাড়া এইবার যখন ডিক্সেম তার নাম ধরে ডাকে, তখন সে ডাকও শোনে না। কিন্তু তখনই ডিক্সেম তাকে পট কাটলেট খাওয়ানোর কথা মনে করে। এটা তো বায়াগ্যর ফেভারিট, সে এটাকে না বলবে না। কিন্তু দেখা যায় কাটলেট তার সামনে নিয়ে রাখলেও সে মুখ খোলে না, কোনো ইন্টারেস্টই দেখায় না। এটা দেখে তো সবাই দিয়ককে উল্টোপাল্টা বলে আর বাসায় পাঠিয়ে দেয়। কিন্তু দেখা যায় সবাই ঠিকই বুঝতে পারে যেটা বায়াগ্য, কিন্তু তারা দিয়ক স্যামকে হেড না বানানোর জন্য সত্যি লুকিয়ে যায়। তবে তখনই তারা ভাবে যে তারা তাদের ইয়ামের প্রমোশন কিভাবে করবে। তখন লিমের মাথায় একটা বুদ্ধি আসে, আর দেখানো হয় কমার্শিয়াল থেকে লোকও চলে আসে, আর তারা জিয়ংয়ের শ্যুট করে। কারণ তার পুরুষত্ব তো বায়াগ্যর থেকেও বেশি ছিল, কারণ তার 5টা ছেলে আর একটি মেয়ে। তো এটা বলে সেই ইয়ামের প্রমোশন করে। এরপর সেখানে বায়াগ্য বেরিয়ে আসলে কমার্শিয়ালের লোকেরা বলে যে তাদের কুকুরকে তারা কালার কেন করেছে। এটা শুনে দিয়কস্যাম কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি করে জিয়ংকে বলে যে এটা বায়াগ্য না, এটা হায়াগ্য। এরপরই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বকচুয়াল বায়াগ্যর অনেক ট্রেনিং দেয় এবং তাকে বোঝায় যে সে যেন অন্যের থেকে পর কাটলেট না খায়। অনেক ট্রেনিং দিতে দিতে বায়াগ্য ঠিকই বুঝে যায়, তো এর জন্যই সে দিয়কের দেওয়া কাটলেট খায়নি। কিন্তু এরপর দাদি চুনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সে একটি দোকানে যায়, আর সেখানে নিজের জন্য হেয়ার ডাই না নিয়ে কুকুরের জন্য নেয়। অর্থাৎ সে আগে থেকেই জানত যে বায়াগ্য তার নাতির কাছেই আছে, কিন্তু সেও তো বায়াগ্যকে সার্জারি থেকে প্রোটেক্ট করতে চেয়েছিল। আর সে এটাও চেয়েছিল যেন বায়াগ্যর ইনভলভমেন্ট ছাড়া ইয়ামের প্রবলেমও সলভ হয়ে যায়। তো আসল মাস্টারমাইন্ড তো সেই ছিল। তো এই দৃশ্যের সাথেই মজার গল্পটা এখানেই শেষ হয়। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।